প্রিয় দর্শক, প্রথম আলোর নিউজ রুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর আন্দোলন নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর অনলাইনের ডেপুটি হেড মনিরুল ইসলাম। মনির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যদি একদম সরাসরি প্রশ্নটা করি যে কেন বিরোধী দল অমিত শাহের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তার পদত্যাগের দাবিতে? দেখুন, এটা হচ্ছে কি বিরোধী দলগুলো যেটা বলছে যে ককরোচ জনতা পার্টি যে আন্দোলনটা যেটা ছিল, যে আন্দোলনের পরে 36 দিনের আন্দোলনে পদত্যাগ করেছিলেন শিক্ষামন্ত্রী। তো সেই আন্দোলন দমনে যে পুলিশ যে ছড়াগুলি ছুড়লো, দমন পীড়ন চালালো, সেই দমন পীড়ন চালানোর অভিযোগে হচ্ছে কি দায়ী করছে তারা অমিত শাহকে। যে অমিত শাহ যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেহেতু ওনার দায়টা উনি নির্দেশ দিয়েছেন, সেই কারণেই হচ্ছে কি পদত্যাগের দাবিটা তুলছে। তাহলে ওই ব্যর্থতার দায়টা অমিত শাহকে, শিক্ষার্থীদের রক্ষা, শিক্ষার্থীদের উপর আক্রমণ ঠেকানো, শিক্ষার্থীদের ব্যর্থতার দায়টা অমিত শাহকে নিতে হবে। সেই দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। এটা হচ্ছে বিরোধী দলের মূল কথা, মধ্য কথা হচ্ছে এটা। আমরা দেখেছিলাম বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, তিনি অমিত শাহের পদত্যাগের দাবিতে কয়েকদিন আগে তিনি বক্তব্য রেখেছেন, স্টেটমেন্ট দিয়েছেন। সবাই হচ্ছে গিয়ে এই পদত্যাগের দাবিটা তুলছে, সেটা লোকসভায় তুলছে, সেটা রাজ্যসভায় তুলছে, সেটা রাজ্যসভার বাইরে তুলছে, সব জায়গা থেকে দাবিটা হচ্ছে বিরোধী দলগুলো এটা নিয়ে সরাবে। প্রশ্ন উঠেছে, অমিত শাহ কি ভয় পেয়েছেন নাকি এই আন্দোলনে? দেখুন, অমিত শাহ ভয় পেয়েছেন এটা কিন্তু অমিত শাহ বলেননি। কিন্তু অমিত শাহের কিছু আচরণ, সেই আচরণগুলো তার সঙ্গে যায় না, যে বিষয়গুলো নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। এই কারণে যে অমিত শাহ বিরোধী দলকে মোকাবেলায় অমিত শাহ কিন্তু হচ্ছে সামনে থাকেন। অমিত শাহকে আপনি জানেন ভারতের রাজনীতির চাণক্য বলা হয়, যে বিজেপির রাজনীতি। তো এক্ষেত্রে অমিত শাহকে আমরা দেখছি যে এখানে আগের ভূমিকায় তিনি নেই। পার্লামেন্টের সেই পদগুলোতে, যে প্রধান পদ ফটকে বিরোধীরা বিক্ষোভ করছে, সেই বিক্ষোভের যখন হচ্ছে তখন অমিত শাহ হচ্ছে পার্লামেন্ট ভবনে যাচ্ছেন ঘুর পথ দিয়ে, তার মানে তিনি বিরোধী দলকে এড়িয়ে যাচ্ছেন। তারপর যেটা হচ্ছে যে পার্লামেন্টে যখন অধিবেশন চলছে, বিরোধী দলগুলো যে সরব হচ্ছে, তখন সেটার মোকাবেলা করার জন্য, সেটাকে জবাব দেওয়ার জন্য অমিত শাহ থাকছেন না। কারণ অমিত শাহ পার্লামেন্ট ভবনে যাচ্ছেন, কিন্তু সেখানে হচ্ছে গিয়ে অধিবেশনে উনি থাকছেন না, জবাব দিচ্ছেন অন্যজন। তো এই বিষয়গুলো এবং গণমাধ্যম, এরপরে হচ্ছে গিয়ে গণমাধ্যমে উনি কোনো বক্তব্য দিচ্ছেন না। তার মানে এই থেকে সবাই বলছে হচ্ছে গিয়ে যে অমিত শাহ তাহলে হচ্ছে গিয়ে কিছু না কিছু একটা এড়াতে চাইছেন। কি এড়াতে চাইছেন? যেহেতু শিক্ষামন্ত্রীকে হচ্ছে গিয়ে পদত্যাগ করতে হয়েছে এই প্রশ্ন ভাষ্যের কেলেঙ্কারির এই যে অভিযোগের জন্য মুখে, আন্দোলনের মুখে। তো সেইখানে হচ্ছে গিয়ে এখন বিরোধী দল নিশানা করছে অমিত শাহকে, যে পরবর্তী অমিত শাহকে এখন পদত্যাগ করতে হবে। অমিত শাহ এখন হচ্ছে গিয়ে গা বাজাতে চাইছেন। এমনকি কংগ্রেস সভাপতি, যে রাজ্যসভার সদস্য মল্লিকার্জুন খাড়গে, তিনি বলেছেন যে অমিত শাহ হচ্ছে গিয়ে পালিয়ে বাঁচতে চাইছেন। তার অর্থে যে উনি হচ্ছে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছেন। তো অমিত শাহের এই আচরণগুলো এই 12 বছরে বা এই গত একদিকে কিন্তু অমিত শাহকে এই ভূমিকায় দেখা যায়নি, বরঞ্চ অমিত শাহকে সবাই হচ্ছে যে আগ্রাসী ভূমিকায়, বিরোধী দলকে হচ্ছে গিয়ে জবাব দেওয়ার, বিরোধী দলের উপর খড়গহস্ত ভূমিকায় সবাই দেখছিল। সে যে অমিত শাহের এই ভূমিকাটা অনেকের কাছে হচ্ছে গিয়ে অপরিচিত, যে কারণে বলা হচ্ছে যে অমিত শাহ হয়তো ভয় পেয়েছে। অমিত শাহকে বলা হয় ভারতের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যিনি পেছন থেকে স্ট্র্যাটেজিক পয়েন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এমনকি মাঝে মধ্যে আগ্রাসী হন, কখনো কখনো সময়ের প্রয়োজনে তিনি একদম নিশ্চুপ থাকেন। এখন যেটা আমরা দেখছি, তিনি মিডিয়ার সামনে আসছেন না, পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন না, ফোকাস থাকছেন না। তিনি কি নতুন কোনো স্ট্র্যাটেজি ঠিক করছেন? কি মনে হচ্ছে? অমিত শাহ হচ্ছে যেটা বলে, যে অমিত শাহকে বলা হচ্ছে যে চাণক্য, যে মৌর্য সাম্রাজ্যের যে চাণক্য ছিল, চন্দ্রগুপ্ত মৌর্যের সভাসদ, যাকে হচ্ছে যে মূল স্ট্র্যাটেজিস্ট যাকে বলা হতো। বিজেপির তিনি কেন্দ্রীয় নেতা। বিজেপির ক্ষেত্রে হচ্ছে কি অমিত শাহকে বলা হয় চাণক্য। নরেন্দ্র মোদীর চাণক্য হচ্ছে যে অমিত শাহ। আপনি খেয়াল করলে দেখবেন যে পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা নির্বাচন সহ এই যাবতীয় রাজ্য নির্বাচনগুলোতে কিন্তু হচ্ছে কি এক হাতে সামলেছেন কিন্তু অমিত শাহ। আপনি খেয়াল করলে দেখবেন অমিত শাহ কি শুধু এখন তো স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু অমিত শাহের পরিচয়গুলো, অমিত শাহ কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট, বিজেপির প্রেসিডেন্ট ছিলেন। অমিত শাহ হচ্ছে কি এনডিএ, যে বিজেপির যে জোট, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, সেটা চেয়ারম্যান ছিলেন। অমিত শাহ রাজ্যসভার সদস্য। মানে অমিত শাহ হচ্ছে গিয়ে অনেকগুলো পদ কিন্তু হচ্ছে গিয়ে অধিকার করেছিলেন, এবং ভারতের রাজনীতি, সর্বভারতীয় রাজনীতিতে বা বিজেপির রাজনীতিতে তার প্রভাব কিন্তু বলা হয় অসীম। তো সেই জায়গায় হচ্ছে গিয়ে তাকে এই, যদিও বলে যে একটা কৌশল হতে পারে, কিন্তু এই কৌশলটা অমিত শাহের ক্ষেত্রে আগে এমনটা করে দেখা যায়নি। অমিত শাহ বরঞ্চ হচ্ছে গিয়ে আক্রমণ দিয়েই হচ্ছে গিয়ে তাকে হচ্ছে গিয়ে মানে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স যেটা বলা হয় না, অমিত শাহ কিন্তু সেটাই আসলে করতেন। কিন্তু এখন দেখা যাচ্ছে অমিত শাহ হচ্ছে ব্যাকফুটে, অমিত শাহ নিজেই হচ্ছে কিছু হচ্ছে। যেমন যেটা বললাম, যেটা হচ্ছে অমিত শাহ হচ্ছে গিয়ে যেহেতু দায়টা তার উপর আসছে, অমিত শাহ এখান থেকে হচ্ছে মুক্ত হতে চাইছেন, এড়িয়ে যেতে চাইছেন। ভারতের বিরোধী দলগুলো অমিত শাহকে চাপে রেখেছে। এই আন্দোলনের ক্ষেত্রে, এই চাপ প্রয়োগের ক্ষেত্রে ককরোচ জনতা পার্টির রোল কি?
হ্যাঁ, ককরোচ জনতা পার্টিও একই দাবি করছে। আমি গত বুধবার লোকসভায় যখন কংগ্রেস হচ্ছে গিয়ে এই দাবিটা তুললেন যে অমিত শাহকে পদত্যাগ করতে হবে, তখন ককরোচ জনতা পার্টি কিন্তু যে মুখপাত্র সৌরভ উনি হচ্ছে গিয়ে রাহুলের সেই বক্তব্যটাকে সমর্থন করলেন। তারপর গতকাল রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গে যখন এই একই দাবিটা তুললেন, তখন কিন্তু তারপর হচ্ছে কংগ্রেস ককরোচ জনতা পার্টির যিনি স্রষ্টা বা উদ্যোক্তা তিনি হচ্ছে গিয়ে অভিজিৎ দীপকে তিনিও বলেছেন যে তিনিও এই দাবিটা সমর্থন করেন। কি মনে করেন অমিত শাহকে হচ্ছে ইস্তফা দিয়ে চলে যাওয়া উচিত, কারণ ইনি বলছেন যে যদি অমিত শাহ এই যে পুলিশ র্যাব যেগুলো হচ্ছে গিয়ে হামলা চালালো, পুলিশ ছটা গুলি চালালো শিক্ষার্থীদের উপর, এটা যদি অমিত শাহর নির্দেশে হয়ে থাকে তাহলে হচ্ছে অমিত শাহ সেটা হচ্ছে কি সেই জন্য তাকে ইস্তফা দিতে হবে। আর যদি অমিত শাহ যদি হচ্ছে এই হামলার নির্দেশ না দেন তাহলে তার নির্দেশ অমান্য করে কিভাবে হচ্ছে এই যে হামলাটা হলো সেটা তার ব্যর্থতা, সেজন্য তাকে ইস্তফা দিতে হবে। পাশাপাশি তার আরেকটা কথা বলেছেন যে কংগ্রেস বিজেপি এবং বিজেপির সমর্থকরা বারবার বলছে হচ্ছে এই আন্দোলনের পেছনে কখনো জনতা পার্টির পেছনে বিদেশি অর্থায়ন আছে। তো অভিজিৎ দীপকে এই কথাটাও তুলেছেন যে যদি মনে করেন যে বিদেশি অর্থায়ন আছে সেটা প্রমাণ দিন, আর যদি অর্থায়ন হয় তাহলে সে অর্থায়ন কেন আপনি ঠেকাতে পারলেন না? স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার এটা দায়িত্ব, সেটা যেহেতু আপনি ঠেকাতে পারলেন না সেই দায় থেকেও হচ্ছে আপনার পদত্যাগ করতে হবে। কারণ সব দিক থেকে তারা বলছে অমিত শাহকে চলে যেতে হবে। একটি সফল আন্দোলন হলো ভারতে ছাত্রদের নেতৃত্বে, শিক্ষামন্ত্রীর পদত্যাগও হলো। তো ককরোচ জনতা পার্টির এখন রাজনৈতিক ভবিষ্যৎ কি করবে তারা? ককরোচ জনতা পার্টি তো হচ্ছে গিয়ে একটা আকস্মিকভাবে জন্ম নেওয়া একটা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে গড়ে ওঠা একটা সংগঠিত উদ্যোগ বলা যায় এটাকে। এটা কোনো রাজনৈতিক প্রথাগত নাম, যেহেতু পার্টি আছে কিন্তু এটা প্রথাগত রাজনৈতিক দল কিন্তু এখনো না। আপনি জানেন যে অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক অ্যাক্টিভিটিস। অভিজিৎ দীপকে তো হচ্ছে গিয়ে ভারতেরই শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে ছিলেন। তো এই মুহূর্তে উনি কোথায় আছেন? ভারতে আছেন উনি এখন। যেটা হচ্ছে গিয়ে যে ওই যে ভারতের প্রধান বিচারপতি একটা শুনানিতে হচ্ছে একটা বক্তব্যকে কেন্দ্র করে হচ্ছে ব্যঙ্গ করে কিন্তু ককরোচ পার্টিটা হচ্ছে গিয়ে উদ্ভব আর কি। তারপরে অভিজিৎ দীপকে হচ্ছে গিয়ে ভারতে আসার ঘোষণা দেন, প্রশ্নপত্র ফাঁসের এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আন্দোলনের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তাদের অনুসারীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে, কয়েকদিনের মধ্যে সেটা কয়েক কোটি কিলো ছাড়িয়ে যায়। এখন কি করবে পার্টি? এখন এই পার্টিটা যেটা বলছে, এই পার্টিটা হচ্ছে গিয়ে আন্দোলন যখন শেষ হলো, শিক্ষামন্ত্রী যখন পদত্যাগ করলেন তখন তারা বলেছিলেন যে শিক্ষার্থীদের তোমরা ঘরে ফিরে যাও, কিন্তু তারা বলছেন এরপরে তারা যেটা বললেন যে আমরা এখানেই থামবো না মানে তারা আর কিছু করতে চান। কি করতে চান সেটা তারা যেটা বলেছেন, তারা রাজ্যে রাজ্যে ছড়িয়ে যেতে চান, শিক্ষার যে সংকটগুলো আছে, পরীক্ষা ফাঁসের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে হচ্ছে জনগণকে সচেতন করে তুলতে চান, আন্দোলন করে তুলতে চান, এই পর্যন্তই আছে। তারা নির্বাচন করবেন এটা কিন্তু এখনো বলেননি। তারা রাজনৈতিক দল করবেন সংগঠিত বা প্রচুর প্রথাগত অর্থে সেটাও কিন্তু তারা এখনো বলেননি। কিন্তু তারপরেও অনেকে সন্দেহ করে, যেহেতু তারা হচ্ছে পরিকল্পনা নিচ্ছেন যেভাবে এগুচ্ছেন তাতে হচ্ছে কি একসময় রাজনৈতিক দল একটা হতেও পারে, যেটা আমরা দেখেছি দুর্নীতি বিরোধী আন্দোলনের পর হচ্ছে আম আদমি পার্টি। অভিজিৎ কিন্তু আম আদমি পার্টির সঙ্গে হচ্ছে যুক্ত ছিলেন, কিন্তু আম আদমি পার্টি যেটা হয়েছিল সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন দিল্লি এবং পাঞ্জাব এর বাইরে কিন্তু আম আদমি পার্টি আর খুব বেশি হচ্ছে জনভিত্তি তৈরি করতে পারেনি। তো এখন দেখা যাক, ভারতের অনেকগুলো রাজ্য, নানা বৈচিত্র্যময় একটা দেশ, নানা রাজ্যে এক রাজ্যের এক সংকট এক ইস্যু, তো সেইগুলোর মধ্যে দিয়ে একটা এরা কি করবে, যে কখনো জনতা পার্টি রাজনৈতিক দল হবে কিনা সেটার জন্য আমাদের টপ খেয়ে করতে হবে। অসংখ্য ধন্যবাদ চমৎকার বিশ্লেষণ করার জন্য। প্রিয় দর্শক, নির্বাচিত খবরে কথা বলছিলাম প্রথম আলোর অনলাইনের ডেপুটি হেড মনিরুল ইসলামের সঙ্গে। আমরা কথা বলছিলাম ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর আন্দোলন নিয়ে। নির্বাচিত খবর আজ এই পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা।